নমস্কার, সন্ধ্যে 7টা আমার বাংলায়, আমি অয়ন। ব্রেকলেস আমার বাংলায় প্রথমেই চলে যাব নির্বাচনী আধিকারিক, মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলব করলেন। কি রিপোর্ট তলব? লোকসভার ভোটে পঞ্চায়েতের অশান্তি নিয়ে, পঞ্চায়েতে কোন কোন জেলায় অশান্তি হয়েছে সেই সব নিয়ে কথা বলবো প্রতিনিধি সোমরাজের কাছ থেকে, বিস্তারিত জানবো। কারণ এটাই প্রশ্ন, 2024-এর লোকসভা ভোটে কেন এই পঞ্চায়েত ভোটের অশান্তি ইস্যু করছে নির্বাচন কমিশন। দেখো, লাগাতার বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ আনা হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে যে পঞ্চায়েত নির্বাচনে একাধিক অশান্তি ঘটেছে, হিংসার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে নিরাপত্তার ব্যবস্থা যেন করা হয়। সেই কারণেই আমরা দেখেছিলাম জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যখন রাজ্যে এসেছিল সেই সময় পঞ্চায়েত নির্বাচনের হিংসা নিয়ে জেলা শাসক পুলিশ সুপারদের বৈঠকে সরব হয়েছিল। আর এবার রাজ্যে আসা বিশেষ পর্যবেক্ষক অলোক সিনহা তিনি এরাজ্যে বিধানসভা ভিত্তিক পঞ্চায়েত নির্বাচনের হিংসার রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের থেকে। রাজ্যের 294টি বিধানসভা ধরে ধরে সেই রিপোর্ট চাওয়া হয়েছে। মোট 3টি প্রশ্ন রাখা হয়েছে, যেই রিপোর্ট বিভিন্ন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেখানে বলা হয়েছে কোন বিধানসভার কোন জায়গায় পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা ঘটেছে। দ্বিতীয় প্রশ্ন রাখা হয়েছে কোন বুথে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল। তৃতীয় প্রশ্ন রাখা হয়েছে কোন বুথে এক বা একের বেশি রাজনৈতিক দল তাদের এজেন্ট দিতে পারেনি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে সাধারণত জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই তথ্য রাজ্য নির্বাচন কমিশনের থেকেও চাওয়া হতে পারে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনের বদলে যেহেতু পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেছিল রাজ্যের বিভিন্ন জেলা শাসকরা, সেই কারণে সরাসরি জেলা শাসকদের থেকেই তথ্য চাইল জাতীয় নির্বাচন কমিশন বলেই মনে করা হচ্ছে। আর যে তথ্য চাওয়া হয়েছে আগামীকাল দুপুর 3টের মধ্যে সেই তথ্য দিতে বলা হয়েছে বিভিন্ন জেলার জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, তার কারণ সাম্প্রতিক সময় লোকসভা ভোটে পঞ্চায়েত নির্বাচনের হিংসার রিপোর্ট চাওয়া হচ্ছে বিভিন্ন জেলাগুলির থেকে। রাজনৈতিক মহল বা প্রশাসনিক মহল দাবি করছে সাম্প্রতিক সময় এই নজির রাজ্যে নেই যে লোকসভা ভোটেও পঞ্চায়েত নির্বাচনের হিংসার তথ্য চাওয়া হচ্ছে। আর মোট 3 দফা যে প্রশ্নমালা তৈরি করে দেওয়া হয়েছে, আগামীকাল দুপুর 3টের মধ্যেই সেই রিপোর্ট জমা করতে হবে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ। আগামীকাল আমরা অবশ্যই নজর রাখবো এই বিষয়টির দিকে। তবে গরম বাংলায় ভোটেও গরম বাংলা, যেমন উত্তরবঙ্গ এই মুহূর্তে ভোটে গরম, কারণ কালকে দ্বৈরথ, কালকে টক্কর মোদি এবং মমতা। কালকে কোচবিহারে সভা করবেন, কোচবিহার শহরে সভা করবেন নরেন্দ্র মোদী। আর অন্যদিকে মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এইবার এনডিএ সরকার 400 পার। আগের বারও বলেছিল আপকা বার 200 পার, 75-এ ঠেকে গেছিল। আর এবার বলছে আপকা বার 400 পার। আমি বলি আগে 200 পার হোক, তারপরে তুই সাঁতার কাটার কথা ভাবিস। বৃহস্পতিবার নজর উত্তরে, একই দিনে উত্তরবঙ্গে মোদি মমতার সভা। কোচবিহার শহরে নরেন্দ্র মোদীর সভা, মাথাভাঙায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর জলপাইগুড়ির মালবাজারেও সভা করবেন তৃণমূল নেত্রী। দুই দলের দুই মুখ ময়দানে। 24-এও বিজেপির টার্গেট বাংলা। প্রচারে ঝড় তুলতে আসরে নেমে পড়েছেন নরেন্দ্র মোদী। বাংলায় এসে এবার তাঁর 17টি সভা করার কথা, যা শুরু হয়ে গিয়েছে ভোট ঘোষণার আগে থেকেই। মার্চের প্রথম সপ্তাহেই বাংলায় 3টি সভা করেন নরেন্দ্র মোদী, আরামবাগ, কৃষ্ণনগর এবং বারাসাতে। এরপর শিলিগুড়িতেও সভা করেন মোদী। বৃহস্পতিবার আবার উত্তরবঙ্গে মোদী সভা করবেন কোচবিহারের রাসমেলা মাঠে, তারপর রবিবার জলপাইগুড়িতে। 2019 সালে দ্বিতীয়বারের জন্য কেন্দ্রের ক্ষমতায় আসে মোদী সরকার। সেবার বিজেপি একাই 300 পার। বাংলায় বিজেপির আসন 2 থেকে 1 লাফে বেড়ে হয় 18। 19-এ উত্তরবঙ্গে তৃণমূল ছিল 0, 8টির মধ্যে 7টিতে জেতে বিজেপি। এরপর 21-এর বিধানসভা ভোটে বাংলা জুড়ে সবুজ সুনামি বয়ে গেলেও উত্তরবঙ্গে তৃণমূলের থেকে বেশি আসন জেতে বিজেপি। 54টি আসনের মধ্যে 30টিতে পদ্মফুটে, 24টিতে জেতে তৃণমূল।
চব্বিশের লোকসভা ভোটেও উত্তরবঙ্গের জমিতে টেক্কা দিতে মরিয়া বিজেপি। আসরে নেমেছেন খোদ নরেন্দ্র মোদী। 21-এর ভোটেও বারবার বাংলায় এসে প্রচার করেছেন মোদী, কিন্তু সেবার বিজেপির স্বপ্নভঙ্গ হয়। তারপরেও বিজেপির মন্ত্র যেন হারবো তবু ছাড়বো না। লোকসভা ভোটে রাজ্যের শাসক বদল হয় না, তবু বিজেপি 24-এর প্রচারেই তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিচ্ছে। इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का उसकी विदाई का, उसके पराजय का काउंटडाउन शुरू करेंगे। এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। তৃণমূল কোমর বেঁধে ময়দানে, যেখানে বিজেপির শক্তি তুলনায় বেশি, সেই উত্তরবঙ্গেই পদ্মকে সাফ করতে তৃণমূল মরিয়া। 19-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গে খাতা খুলতে পারেনি তৃণমূল। 21-এর বিধানসভা ভোটে ছবিটা অনেকটাই বদলে যায়। উত্তরবঙ্গের 54 বিধানসভা আসনের মধ্যে 24টিতে জেতে তৃণমূল। এবার 24-এ আরো ভালো ফল করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে রাজ্যের শাসক দল। আগামী কয়েকদিনে তৃণমূল নেত্রী পর পর সভা করবেন উত্তরবঙ্গে। আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম মিটিংটাই আমার আছে মাথাভাঙা করে আমি মালবাজারে, এখানে মিটিং আছে আমার। পরশুদিন আবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কুচবিহার একটা। পরের দিন আমি এতে যাব তপন, আহমেদাবাদ। 17 তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি। উত্তরের মন পেতে বিভিন্ন সামাজিক প্রকল্পকেই হাতিয়ার করতে চাইছে তৃণমূল, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী। এছাড়া চা সুন্দরী তো আছেই। চা শ্রমিকদের জন্য ঘর, বন্ধ চা বাগান অধিগ্রহণ, চা শ্রমিকদের বাচ্চাদের জন্য ক্রেশ, উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জমির পাট্টা দেওয়া, দিনহাটাকে মহকুমা করা। নিউজ 18 বাংলা। কেন উত্তরবঙ্গকে এত গুরুত্ব? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যাক্টর হচ্ছে দুটো, বিশেষ করে রাজবংশী ভোট আর চা বলয়। কি রকম দুটো বড় ফ্যাক্টর দেখুন। ভোটে গরম উত্তরবঙ্গ, প্রচারে ঝড় তুলতে ময়দানে মোদী মমতা। বিজেপি তৃণমূল দু দলেরই টার্গেট উত্তরবঙ্গ, যেখানে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। উত্তরবঙ্গে রাজবংশী ভোট প্রায় 30%, এর মধ্যে কোচবিহার কেন্দ্রে 32%, জলপাইগুড়িতে 53%, আলিপুরদুয়ারে 14%, দার্জিলিংয়ে 48%, রায়গঞ্জে 45%, মালদা উত্তরে 25%, মালদা দক্ষিণে 8%, বালুরঘাটে 20%। উত্তরবঙ্গের 54টি বিধানসভা আসন, এর মধ্যে 30টি আসনে রাজবংশী ভোট 25%-এর বেশি। 19-এর লোকসভা ভোটে এই 30টি আসনের মধ্যে বিজেপি এগিয়ে ছিল 25টি আসনে, তৃণমূল 5টিতে। 21-এর বিধানসভা ভোটেও ছবিটা খুব একটা বদলায়নি। বিজেপি জেতে 21টি আসন, তৃণমূল 9টি। এবার সামনে লোকসভা ভোট, এবার কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী রাজবংশীর জন্য যা করেছেন, রাজবংশী উন্নয়ন বোর্ড, রাজবংশী ভাষা একাডেমি, রাজবংশীতে অর্গানাইজ 200টা প্রাইমারি স্কুলের অনুমোদন, বিজেপি সরকার একচুল পরিমাণও করেননি। তার জন্য মানুষ বুঝে গেছে যে তৃণমূলেই যা করবে রাজবংশীদের জন্য, বিজেপি করার মানসিকতা নেই। রাজবংশীর ভোট তৃণমূল অবশ্যই পাবে। প্রধানমন্ত্রী রাজবংশী ভাষা, কান্তপুরী ভাষার স্বীকৃতির কথা বলেছিলেন পঞ্চানন বর্মার সুবিশাল মূর্তি হবে, উত্তর পূর্ব ভারতে রাজবংশী কালচারাল বোর্ড তৈরি হবে, নারায়ণী সেনা তৈরি হবে। কোনোটাই তারা করেনি। পক্ষান্তরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবকটি কাজ মানুষের স্বার্থে করেছে, আর বিজেপি কেন্দ্রীয় সরকার মিথ্যাচার করছে। তৃণমূল কিসের ভিত্তিতে বলছে যে রাজবংশী ভোট বিজেপির সঙ্গে না থেকে এবারে তৃণমূলের সঙ্গে যাবে? রাজবংশীদের যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোন প্রতিশ্রুতিটা পালন করেছে? একটিও করেনি। ওরা রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করবার জন্য একটি ভাষার দুটো ভাগ করলেন, রাজবংশী ভাষা, কামতাপুরী ভাষা, শুধুমাত্র ভোটের রাজনীতি করবার জন্য, রাজবংশী ভাষাভাষী মানুষদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য এটা করেছে। তারা জাতিতে ক্ষত্রিয় এবং রাষ্ট্রবাদী, তো যার কারণে তারা মোদিজির সঙ্গে থাকবে।
উত্তরবঙ্গের অর্থনীতিতে যেমন চা গুরুত্বপূর্ণ, চা তেমনই গুরুত্বপূর্ণ উত্তরের রাজনীতিতেও। चाय बागान में काम करने वाले सभी परिवारजनों को भी इस चाय वाले का प्रणाम। 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এই 4 জেলায় চা শ্রমিকদের ভোট যেদিকে তাদেরই পাল্লা ভারী। উত্তরবঙ্গের 18টা বিধানসভা আসনে চা শ্রমিকদের ভোট ফ্যাক্টর। 21 বিধানসভা ভোটে এই 18টি আসনের মধ্যে তৃণমূল জেতে 3টি আসনে, বাকি 15টিতেই বিজেপি। বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই জেলায় প্রায় 400 কিলোমিটার সীমান্তবর্তী এলাকা, এর মধ্যে রয়েছে দিনহাটা, সিতাই, শীতলকুচি, তুফানগঞ্জ, মেকলিগঞ্জ। এই সব সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য মোদী এবং মমতা কি বার্তা দেন সেদিকেও অনেকের নজর। নিউজ 18 বাংলা। এই যে রাজবংশী ভোট টার্গেট বলা হচ্ছে, সেই রাজবংশী ভোট টার্গেটেই অনন্ত মহারাজ, যাদেরকে রাজবংশীদের মহারাজ বলা হয়, সেই অনন্ত রায় তাকে নিশীথ প্রামাণিকরা গিয়ে রাজ্যসভার সাংসদ করলেন। কিন্তু এখন অনন্ত মহারাজ কি বুমেরাং? দেখুন তো। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। যেমন কারো গলায় দড়ি লাগা যায়, লাজ ভান্ডি কি চেনেন তো, বান্ধব মাদারি দেখায় না, খেলা দেখায় না, এরা ওই স্টাইলে হয়। আমি মাদারি নই, আমি ভান্ডিও নই, ঠিক আছে? আমার গলায় দড়িও লাগা যাবে না, আমাকে নাচাও যাবে না। উত্তরবঙ্গে রাজবংশী ভোট ফ্যাক্টর। রাজবংশীদের স্বঘোষিত মহারাজ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। 21 ভোটের আগে অনন্তর বাড়িতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2023 অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। সাংসদ হিসেবে শপথ নিয়েই গ্রেটার কোচবিহারের দাবিতে সুর চড়ান অনন্ত। গ্রেটার কোচবিহার স্টেট দাবি, এটা তো উঠছেই, ওনার করণীয় সেটা গভর্নমেন্টকে করতে হবে, সেই বিষয়ে আমি গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করব। এর কয়েক মাস পরেই স্বপ্নভঙ্গ। মাননীয় গৃহমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম এইবার আমাদের ইউটিটা বানিয়ে দেবেন, মাননীয় গৃহমন্ত্রী বলেছে দেখ রেন। তো এরপর আর কিছু কথা থাকে নাকি? কালকে ফোন করে আমাকে বললো নোটি কি ক্যা হো রা সব, इसको बंद करवाई, ইউটি নিয়ে হোগা। এটা বুঝলাম, আমি বুঝলাম যে ইউটি দিচ্ছে না। সামনে লোকসভা ভোট, বৃহস্পতিবার কোচবিহারে নরেন্দ্র মোদীর সভা। তার আগে ফের অনন্ত মহারাজ বিস্ফোরক। নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। শাসক দল তাদের বক্তব্য যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল রাজবংশীদের নিয়ে, বিভিন্ন উন্নয়নের নিয়ে, সেই সমস্ত প্রতিশ্রুতি তারা একটাও পূরণ করেনি। এটা তো সত্য কথা, এটা তো সত্য কথা। কেন করে না ওইটা তো আমি জানি না। আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্য ডিমান্ড নয়, কেন্দ্রীয় শাসিত রাজ্য গঠন করার জন্য গভর্নমেন্টের কমিটমেন্ট। আমরা স্টেট চেয়েছি, ওটা সেই বলছে এখন সংবিধানে ফার্স্ট শিডিউলে নেই, এটা স্টেট গভর্নমেন্ট করবে, সেন্ট্রাল করতে হবে। সেই কথাটাই জনসাধারণ বলতেছে, জনতাটা যা বলবে সেটা তো করতে হবে। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটের মুখে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের এভাবে সরব হওয়া পদ্মশিবিরের কাছে অস্বস্তি। অনন্ত মহারাজ কি বলেছেন এটা নিয়ে আমরা কোনো বিতর্কে যেতে চাই না। পশ্চিমবঙ্গ বিজেপি এবং সর্বভারতীয় বিজেপি কোনো খণ্ড বিখণ্ডের উপর আস্থা রাখে। পশ্চিমবঙ্গের বর্তমান ভৌগোলিক সীমারেখাকে অক্ষুণ্ণ রেখেই আমরা এখানে সার্বিক বিকাশের পক্ষে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা। আর একজন রাজনীতিবিদ, তাকে তো প্রতিদিন দেখাতেই হবে, কারণ তিনি সংবাদের শিরোনামে থাকেন প্রতিদিন। দিলীপ ঘোষ।
পরোয়াহীন দিলীপ ঘোষ আজকে বললেন দাদাগিরির কথা। দেখুন। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক যে আমি অ্যাকশন করি। পরোয়াহীন দিলীপ ঘোষ, দল সতর্ক করেছে, নির্বাচন কমিশনও সাবধান করে দিয়েছে। তবু দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষে। বুধবার আবারও বিস্ফোরণ। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। হুইল চেয়ারে বসা নিজের স্ত্রীকে পাশে নিয়ে সম্প্রতি প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ। এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে দিলীপ ফের পরোয়াহীন। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দেশ উন্নয়নের জন্য ভোট দেবে, মোদির জন্য ভোট দেবে। গ্রামগঞ্জের সব মানুষ এই নাটকের ভোট আর দেবে না। কোনো সিম্পেথি নাই, কিছু নাই, কেবল উন্নয়ন, কেবল মোদি। এই ধরনের কথাবার্তা মহিলাদের ইঙ্গিত করে বলা এটা কখনোই উচিত নয়, এবং তিনি কিন্তু তার স্বভাব পাল্টান না। সতর্ক বার্তা যে ইসিআই দিয়েছে সেই সতর্কবাণী শোনার মতনও তার মানসিকতা নেই। এমন হারাবো না, জীবনে ভোটে দাঁড়াবে না। যাক বিহারে, এখান থেকে এসছি, আর 4 তারিখের পরে প্যাক করে দেবো ভালো করে। আরে যে পারে সব জায়গায় দাদাগিরি করতে পারে। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে, সেটা আমি করবো এখানে। আমি আবেদন করি না কারো রাজনৈতিক যে আমি অ্যাকশন করি। 19শে এপ্রিল শুরু লোকসভা ভোট, হাতে খুব বেশি আর সময় নেই। এখনো সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এর মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার, আসানসোলের মতো আসন। একে হাতিয়ার করে বিজেপিকে বিত্তে ছাড়ছে না তৃণমূল। দিলীপ অবশ্য বেপরোয়া, তিনি চালিয়েই খেলছেন। দিদি কি গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। এই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সাবধান করে দিয়েছে দিলীপ ঘোষকে। তারপরেও দিলীপ আছেন দিলীপে। তৃণমূলের বিরুদ্ধে তো আমি লড়াই করেছি, আর কে পশ্চিমবাংলা লড়াই করেছে? সিপিএম কংগ্রেস ছিল, এখন সেটিং বলছে, চিরদিন সেটিং করেছে, তাই দোকান উঠে গেল। দিলীপ ঘোষ লড়াই করেছে বলে যাদের দেখছেন এরা সব বিজেপি ছিল না, এরা টিএমসিকে হারাতে দিলীপ ঘোষের সঙ্গে এসছে। আজ আমাদের লক্ষ লক্ষ কর্মী দেখেন, তারা সিপিএম করেছেন, কংগ্রেস করেছেন, মার খেয়ে দুর্নীতি দেখে বিজেপি ঝান্ডার তলায় এসছেন এখানে পরিবর্তনের জন্য। আমি অ্যাকশন করি। এবার দাদাগিরির হুঙ্কার। অনেকে হাত ভাঙে, অনেকে পা ভাঙে, অনেকে মাথা ভাঙে, অনেকে হুইল চেয়ারে যায়। এই দিন এইসব সেন্টিমেন্টাল ভোট দেওয়ার দিন শেষ। দিলীপ ঘোষই পারে সারা পশ্চিমবাংলায় দাদাগিরি করতে। নিউজ 18 বাংলা। গতকাল দেখিয়েছিলাম ভগবান গোলার বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুর। আজকে জলপাইগুড়ির লোকসভার প্রার্থী বিজেপির জয়ন্ত রায়, তার গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান। দেখছেন সেই ছবি একেবারে। তারপরে হাতাহাতি, মারামারি। আর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি প্রার্থীর। বিক্ষোভকারীরা কি বলছেন আগে দেখাই। কিন্তু একটা পয়সা খরচা করি না, আবার ভোট দিতে এসছে। হ্যাঁ, আমরা কালো পতাকা না দেখালে কি করবো বলেন? আমরা दिखाबो, निश्चय आभार दिखाबो, आभार असले आभार दिखाबो। कोरोना काल भी पार हुआ है जनता को, यहाँ पे आदमी मारा, स्वयं मेरा हस्बैंड भी वो कोरोना काल में बीत चुके हैं। एक चावल, एक मुट्ठी चावल तक नहीं लेके दिया। उस इंसान को हम लोग वोट नहीं देंगे इस बार, इसीलिए गो बैक का नारा हम लोग लगा रहे। আর যেটা বলছিলাম, বিজেপি প্রার্থীর অভিযোগ হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তী অস্বীকার করেছেন। 30-40 জনের একটা টিএমসি গুনস, মানে কতগুলো ছেলে, তারা আমার গাড়িটাকে, আমাদের যে গাড়িগুলো যাচ্ছিল তাদেরকে রাস্তায় আটকে রাখে। কিছুক্ষণ পরে তারা আমার গাড়িকে ভাঙচুর করার চেষ্টা করে। আমার গাড়িতে দিম ধাম করে মারছিল, এবং গাড়ি তো যেতেও দিচ্ছিল না, আবার এদিকে মারছিল। এবং সবগুলো কিন্তু পুলিশের প্রেজেন্সেই হয়, পুলিশ তাকে সেখানে ছিল, উপস্থিত ছিল। আজকে ওদের পায়ের মাটি খসে গেছে, পায়ের মাটি নেই। মানুষের যা রেসপন্স দেখলাম তাতে মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে চায় টিএমসিকে।
জয়ন্ত রায়কে যারা যে বিজেপির নেতারা প্রার্থী হিসেবে চায়নি তারা বিক্ষোভ করেছেন এবং জয়ন্ত রায় গত 5 বছরে, এটা তো সত্যি ঘটনা, একবারেও জনগণের কাছে মুখ দেখাননি এবং বিজেপির যে নেতাকর্মীরা আছে তাদের একটা প্রত্যাশা ছিল জয়ন্ত রায়কে ঘিরে। ওদের ভেতরে অনেক কিছু চাওয়া পাওয়া তো থাকে, আপনারা জানেন বিজেপির দলটাই হচ্ছে চাওয়া পাওয়া এবং সবকিছু পয়সা দিয়ে হয়, সেটাও হয়তো হয়নি। তার জন্য ওইখানে এই বিক্ষোভ হয়েছে। তৃণমূল কংগ্রেসের খেয়ে দেয়ে কাজ নেই, তৃণমূল কংগ্রেস প্রচারে ব্যস্ত, সেখানে তৃণমূল কংগ্রেস এই সিটটা জিতবে জলপাইগুড়ি, তো তৃণমূল কংগ্রেসের লোকেরা ওটা করতে যাবে কেন? শাসক দলের লোকেরা কোনোদিন অশান্তি করতে যায়? আর এবার বীরভূমে নজর দেওয়া যাক। বীরভূমে অভিষেকের কড়া বার্তা। বীরভূম অনুব্রতহীন বীরভূম, সেই অনুব্রতহীন বীরভূমে দ্বন্দ্ব মেটাতে কড়া বার্তা, এমনকি কড়া হুঁশিয়ারি, যদি দলকে ভালো করে না জেতানো যায় তাহলে সরিয়ে দেওয়া হবে, এমনও বার্তা দিলেন। কেন? প্রেস্টিজ ফ্যাক্টর এই মুহূর্তে তৃণমূলের কাছে বীরভূম, জানবো প্রতিনিধি অক্ষয়ের কাছে। অক্ষয়, দেখো অয়নদা, তোমাকে বলে রাখি, বীরভূম জেলা কিন্তু রাজনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ একটি জেলা। অনুব্রত মণ্ডল যখন জেলায় ছিলেন, ঠিক যে কোনো নির্বাচনের আগে তিনি সাংগঠনিক বৈঠক দফায় দফায় করতেন, এমনকি নির্বাচনে কি স্লোগান হবে এবং বিভিন্ন দাওয়াই দিতেন অনুব্রত মণ্ডল। গত বছর গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিজেপি কিন্তু এই বীরভূম জেলার ওপর নজর দিয়েছে। বিশেষ করে বীরভূমের বিজেপি নেতৃত্ব বারবার দাবি করেছে যে বীরভূমের বাঘ এই মুহূর্তে তিহার জেলে আছে, সেই কারণে তাদের বীরভূম দখল করতে সুবিধা হবে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৈঠক করেছেন সেই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন কর্মীদের কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব করা যাবে না। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কারণ নাম করে আমি ছোট করতে চাই না, তবে কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেককে কাজ করতে হবে, কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব যাতে না হয়। পাশাপাশি যে সমস্ত পৌরসভা এলাকাগুলিতে নির্বাচনের ফলাফল খারাপ হয়েছে, গত লোকসভা নির্বাচনে 2টি লোকসভা নির্বাচন বীরভূম এবং বোলপুর তৃণমূল জয়লাভ করলেও কিন্তু শহরাঞ্চলে তৃণমূলের ফলাফল খারাপ হয়েছিল। সেই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছে যে নির্বাচনে যদি ফলাফল খারাপ হয় সেক্ষেত্রে পদ থেকেও সরানো হতে পারে। পাশাপাশি বলাই যায় এই বীরভূম জেলা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়ে গেল, এবং বীরভূম জেলা বিশেষ করে তৃণমূলের কাছে এই মুহূর্তে প্রেস্টিজ ফাইট। ধন্যবাদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিলেন দেখুন। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, যদি কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব থাকে তার জন্য আজকে বৈঠক হয়েছে এবং দল ঐক্যবদ্ধ এবং শক্তিশালী। আপনাদের যদি কষ্ট হয় যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, তৃণমূলের দুর্বল হচ্ছে, যেদিনকে ভোটের ফল বেরোবে আপনি খুব খুশি হবেন। 2019, 2021 অর্থাৎ লোকসভা এবং বিধানসভা কৃষ্ণনগর পুরো এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল, আর তাই সেই পুরো এলাকার ভোট টানতে মরিয়া মহুয়া মৈত্র আর জনতার মুখোমুখি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি মাত্র পুরসভা, কৃষ্ণনগর পুরসভা, যা তৃণমূলের দখলে। তবু 24-এর ভোটের আগে এই কৃষ্ণনগর পুরো এলাকায় তৃণমূলের চিন্তা, কারণ 19 ও 21-এর ফল। 2 ভোটেই কৃষ্ণনগর পুরো এলাকায় বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। এবার তাই এই এলাকায় বাড়তি জোর দিচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। চেষ্টা করছেন কথা বলে ভোটারদের মন বোঝার। সকালে গ্রামীণ এলাকায় প্রচার, বিকেলে কৃষ্ণনগর ফিরেই বিভিন্ন ওয়ার্ডে জনতার মুখোমুখি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। আমাদের এখানে এসে আমাদের সব রকম সমস্যার কথা শুনতে চাইলেন, আমরাও আমাদের সব রকম সমস্যার কথা বললাম। উনি ভোট না চেয়ে ভোট দাও না বলেই উনি আমাদের সমস্ত কথাটা সমস্যার কথা শুনলেন না। আদার্স কোনো কথা উনি বলেননি যে আমাকে ভোট দাও, আমাকে ভোট দিতে হবে, আদার্স প্রার্থীরা যেমন বলে আর কি। বক্তব্য শুনেছে, সবার অভাব অভিযোগগুলো জানতে চেয়েছে, জেনেছে, তাদের সমস্যার সমাধান করতে চেয়েছে, আবার আশ্বাসও দিয়েছে যাতে তাদের কাজগুলো যাদের হয়েছে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার আশ্বাসও দিয়ে গেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন। এর মধ্যে 2019-এর লোকসভা ভোটে তৃণমূল এগিয়েছিল 4টিতে, বিজেপি 3টিতে। এর মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তর। এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কৃষ্ণনগর পুরসভা।
19-এর লোকসভা ভোটে কৃষ্ণনগর পুর এলাকা থেকে 28,000 ভোটে পিছিয়ে ছিলেন মহুয়া মৈত্র। 21-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিধানসভা আসনগুলির মধ্যে 6টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 1টিতে। সেটাও সেই কৃষ্ণনগর উত্তর। 21-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর পুর এলাকায় প্রায় 18,000 ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। এরপরে হয় পুর ভোট, তাতে কৃষ্ণনগর পুরসভা জেতে তৃণমূল। এবার সামনে লোকসভা নির্বাচন, এবারও কৃষ্ণনগর পুর এলাকায় লিড পেতে মরিয়া ঘাসফুল শিবির। তাই কৃষ্ণনগর পুর এলাকার ভোটারদের মুখোমুখি মহুয়া মৈত্র। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। প্রথম শুরু করেছিলাম গরম বাংলায়, ভোটে গরম বাংলা। হ্যাঁ, প্রচন্ড গরম, আপনারা গরমে পুড়ছেন। প্রার্থীদের অবস্থা কি, তারা কতটা নাজেহাল? প্রচার তো করতেই হচ্ছে চাঁদি ফাটা গরমের মধ্যে। দেখুন তো। ভোটে ফুটছে, রোদে পুড়ছে। সোমবার থেকে রবিবার প্রতিদিন প্রচার। তারই মাঝে ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকতে একটু সাঁতার। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অস্বস্তির খবর শুনিয়েছে মৌসুম ভবনও। তারা জানিয়েছে এপ্রিল থেকে জুন এই 3 মাসে বিভিন্ন জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা। অর্থাৎ চরম গরমেই ভোটের 2 মাস। কিন্তু তাই বলে তো ঘরে বসে থাকা যায় না, প্রচারে তো বের হতেই হবে। যেমন পুরুলিয়ায়, এই জেলায় তাপমাত্রা 40 ছুঁই। তাতেই প্রচারে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। প্রচারের ফাঁকে একটু জিরিয়ে নেওয়া, চোখে মুখে জলের ঝাপটা, একটু স্বস্তির খোঁজে। কর্মীদেরকেও তো বাইরের থেকে বিভিন্ন জায়গা থেকে আসতে হয়, সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু ছোট ছোট প্রোগ্রাম, ইনডোর প্রোগ্রাম করার ব্যবস্থাটা নিচ্ছি। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালি বাগ। গরমে প্রচার, তাই প্রচারের ফাঁকে টক দই, কখনো নুন চিনির জল। বাঁকুড়াতেও চাঁদি ফাটা গরম। এই বাঁকুড়া লোকসভা আসনে বিজেপি প্রার্থী সুভাষ সরকার প্রচারে বেরিয়ে একেবারে গলদঘর্ম। বারবার তাই জল, কখনো খেলেন, কখনো চোখে মুখে দিলেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র গরমে তেষ্টা মেটাতে ডাবের জলে চুমুক। কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বাড়ি প্রচারে ব্যস্ত। গরমে ঘেমে নিয়ে একসা বাতাস করে দিলেন কর্মী সমর্থকরা। নিউজ 18 বাংলা।